সরকারের সঙ্গে আলোচনা করেই নির্ধারণ হবে ভোটের তারিখ, জানালেন সিসি। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি। কেউ যদি মনে করে থাকে যে বাক্স লুট করে নিয়ে যাব, কেন্দ্র দখল করে আমি জিতে যাব, অতীতে যা হয়েছে তারা দিবা স্বপ্নে আছে। ভোট সন্ত্রাসীদের জন্য জিরো টলারেন্স। লন্ডন বৈঠকে বিএনপির সঙ্গে সরকারের ভুল বোঝাবুঝি দূর হয়েছে, বললেন পরিবেশ উপদেষ্টা। ফের শুরু হচ্ছে ঐক্যমত্য কমিশনের সংলাপ। একদলীয় শাসন নয়, জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করতে চায় বিএনপি। গণতন্ত্র প্রতিষ্ঠায় একসঙ্গে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান। সরাসরি নির্বাচনের মাধ্যমে সংসদে নারীর প্রতিনিধিত্ব চান বিশিষ্টজনরা। রাজনৈতিক দলে 33% নারী সদস্য নিশ্চিতের তাগিদ। পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার ব্যাহত করতে অপপ্রচারের অভিযোগ গভর্নরের। দেশে খেলাপি ঋণ ছাড়ল 4,20,000 কোটি টাকা। এবং ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। পাল্টা হামলা তেল আবিবের। চড়া মাসুল দেওয়ার হুঁশিয়ারি নেতানিয়াহু। সংবাদ রাতে দেখছিলেন শিরোনাম। পুরো খবর জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। জাতীয় নির্বাচন যখনই হোক কমিশন প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন সিসিএএমএম নাসির উদ্দিন। বলেন, লন্ডন বৈঠকের সিদ্ধান্ত অফিসিয়ালি পেলে সে অনুযায়ী প্রস্তুতি নেবে কমিশন। সুষ্ঠু ভোটের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ভোট বক্স লুট করে নির্বাচনে জয়লাভ এখন দিবাস্বপ্ন। এদিকে নির্বাচন যখনই হোক তা সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত বৈঠকের পর নির্বাচনের তারিখ নিয়ে এখন রাজনৈতিক অঙ্গনে চলছে নতুন আলোচনা। রবিবার সকালে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, লন্ডনে যে সিদ্ধান্ত হয়েছে তা স্বাক্ষরিত নয়, তবে নির্বাচন যখনই হোক কমিশনকে প্রস্তুত থাকতে হবে। আগে আমাদেরকে বলা হয়েছিল যে আমরা, আপনারাও জানেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে একটা যে কোনো সময় হতে পারে। আমরা সেই টাইম স্পেন্ডটা মাথায় রেখে প্রস্তুতি শুরু করেছিলাম। যখনই হোক ফেব্রুয়ারিতে, হোক এপ্রিলে, যখনই হোক আমাদের তো প্রস্তুত থাকতে হবে। নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করলেও কারো হুকুমে বা নির্দেশনায় কমিশন কাজ করবে না বলেও জানান তিনি। আমরা কারো হুকুমে, কারো নির্দেশনায়, কারো পরিচালনায় আমরা কাজ করব না। আমরা রেফারের কাজ করব। কেউ যদি ফাউল খেলতে চান সেটা তাদের জন্য দুর্ভাগ্যের বিষয় হবে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকবে জানিয়ে সিইসি বলেন, কেউ যদি ভোট বাক্স লুট করে কেন্দ্র দখল করে জিততে চায় তাহলে তারা দিবাস্বপ্ন দেখছে। কেউ যদি মনে করে থাকে যে বাক্স লুট করে নিয়ে যাব, কেন্দ্র দখল করে আমি জিতে যাব, অতীতে যা হয়েছে তারা দিবাস্বপ্নে আছে। এই জিনিস এবার হতে দেব না ইনশাল্লাহ। ভোট সন্ত্রাসীদের জন্য জিরো টলারেন্স। এদিকে সচিবালয় ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচন সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা বাহিনী সবসময় প্রস্তুত। নির্বাচন কেন্দ্রিক বা যে কোনো সময় নির্বাচনের ডেটটা তো ফিক্স করবে নির্বাচন কমিশন। ওনারা যেই সময় ফিক্স করবে আমরা মনে হয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওই সময় তারা প্রস্তুত। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। পুলিশ প্রস্তুত। বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো দূরত্ব ছিল না, তবে কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে দূর হয়েছে, এমনটাই জানালেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। যে কোনো ইস্যুতে আলোচনা বা সংলাপ জরুরি বলেও জানান তিনি। এদিকে সংবিধানের 70 নম্বর অনুচ্ছেদ সহ নানা ইস্যুতে মঙ্গলবার আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছে জাতীয় ঐক্যমত্য কমিশন। আরো জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। জাতীয় নির্বাচনের দিনক্ষণ নিয়ে টানাপোড়েনের মধ্যে লন্ডনে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সভা শেষে ফেব্রুয়ারিতে নির্বাচনের আভাস মেলে। এতে বিএনপি সহ সমমনা দলগুলোতে স্বস্তি ফিরলেও সিদ্ধান্তের প্রক্রিয়া নিয়ে আপত্তি জানায় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ছিল
সেটা আমরা আজকে দেখেছি। ঈদ ছুটি শেষে প্রথম কার্যদিবসে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিএনপির সঙ্গে সরকারের দূরত্ব ছিল না দাবি করে তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকের মধ্য দিয়ে রাজনীতিতে স্বস্তি ফিরেছে। আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। হ্যাঁ, আর এখন রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে কথা বলবেন। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন, এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। যে কোনো সমস্যা সংলাপের মধ্য দিয়ে সমাধান হয় জানিয়ে উপদেষ্টা বলেন, কোনো বিষয়ে কারো কথা থাকলে তা প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে। আপনি রাজনীতি বলেন, নির্বাচনী বলেন, গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেকটাই ডায়ালগের মাধ্যমে আগাতে হবে। আমি সেই জন্য ডায়ালগটা হচ্ছে এটাকে একটা সুসংবাদ মনে করি। এদিকে মঙ্গলবার আরও 30টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠকে সংবিধানের 70 নম্বর অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারী প্রতিনিধিত্ব, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। বিএনপি এক ব্যক্তির বা একদলীয় শাসন করতে চায় না। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শক্তিদের নিয়ে জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি। আজ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলামের রোগ মুক্তির জন্য আয়োজিত এক দোয়া মাহফিলে অংশগ্রহণ করে তিনি এ মন্তব্য করেন। বলেন, গণতন্ত্রের স্বার্থে ঐক্যের ভিত্তিতে সবাইকে এগিয়ে যেতে হবে। এ সময় আগামী নির্বাচন উৎসব মুখর ও নিরপেক্ষ করতে সবাইকে অবদান রাখার আহ্বানও জানান তিনি। এক ব্যক্তির শাসন, একদলীয় শাসন আমরা করতে চাই না। আমরা এদেশে কোন সুযোগ পেলেও আমরা জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করব, সবাইকে নিয়ে। বিশেষ করে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন আমরা একসঙ্গে ছিলাম, ক্ষুদ্র স্বার্থকে ত্যাগ করে বৃহত্তর স্বার্থের জন্য সবাইকে এক মঞ্চে, সবাইকে একটা প্রেক্ষাপটে, একটা অবস্থানে, একটা ঐক্যে, শুধু ঐক্যের ভিত্তিতে আমাদেরকে চলা উচিত। আলংকারিকভাবে না রেখে নারীদের মেইন স্ট্রিম রাজনীতিতে আনতে সরাসরি নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্ব নিশ্চিতের প্রস্তাব তুলে ধরেন বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা। প্রস্তাব জানান, আসন্ন নির্বাচনে নারীদের জন্য 100টি আসন নিশ্চিতের। রাজনৈতিক দলগুলোতে 33% নারী সদস্য নিশ্চিত করার তাগিদও দেন তারা। রোববার বিকেলে এক আলোচনা সভায় উঠে আসে এমন নানা প্রস্তাব। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। নাগরিক কোয়ালিশনের আয়োজনে রোববার বিকেলে ডেইলি স্টারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় নারীর রাজনৈতিক ক্ষমতায়নে সংসদে সরাসরি ভোটে নারী প্রতিনিধিত্ব নির্বাচন, প্রয়োজনীয়তা, চ্যালেঞ্জ ও সমাধান বিষয়ক আলোচনা সভা। এতে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এ সময় সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীদের রাজনীতিতে অংশগ্রহণ নিশ্চিতের পাশাপাশি রাজনৈতিক দলগুলোতে 33% নারী সদস্য নিশ্চিতের তাগিদ দেন অনেকে। উইমেন পারবে না বা উইমেনকে আরবানে রাখতে হবে। আই হাম্বলি বেগ টু ডিফার উইথ দিস ওপিনিয়ন। যখনই নারীরা দায়িত্বশীল পদে গেছে, স্বচ্ছতা বেড়েছে এবং দুর্নীতি কমেছে। পরোক্ষ ভোট বা সিলেকশন একেবারে আমার মনে হয় এখানে কেউই আমরা সেটা বলছি না, সবাই প্রত্যক্ষ ভোটের কথাই বলছি। নির্বাচনে রাজনৈতিক দল থেকে অন্তত 25% নারী প্রতিনিধি নিশ্চিতের দাবি জানান অনেকেই। স্থানীয় সরকার নির্বাচনেও আরও নারীর নেতৃত্ব নিশ্চিতের পাশাপাশি উঠে আসে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বাস্তবসম্মত লক্ষ্য ঠিক করার তাগিদও। বাংলাদেশের বাস্তবতাটা আমাদেরকে মাথায় রেখে আমরা যদি কথা বলি তাহলে হচ্ছে রিফর্ম অ্যাচিভ করা যাবে। 2025 সালে এসে যেই রিফর্মের কথা আমরা বলছি, জাতীয় সংসদে মিনিমাম 25% নারী জনপ্রতিনিধি থাকবে। বিএনপিও একমত যে হ্যাঁ, নারীদের সংখ্যা বাড়াতে হবে। আলোচনায় যোগ দিয়ে নারীদের জন্য সংসদে আসন 100তে পৌঁছানোর প্রস্তাব তুলে ধরেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আর বদিউল আলম মজুমদার জানান, এখনই সময় নারীদের সরাসরি ভোটে নির্বাচনে প্রতিনিধিত্ব করার। লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডিন্যান্স এই ধরনের একটা ব্যবস্থার মাধ্যমে এটা বাস্তবায়ন করা সম্ভব হতে পারে। এটাই হলো বেস্ট অপরচুনিটি। সমগ্র জনগণের পক্ষ থেকে তাকে ভোট দেওয়ার অধিকার দিতে হবে। যে আসনেই আপনি দেন না কেন, যেই আসন সংখ্যার ভিত্তিতে আপনি করেন না কেন, প্রত্যক্ষ ভোট এবং সর্বজনীন ভোট। নারীরা পিছিয়ে নেই, বরং তাদেরকে পিছিয়ে রাখা হয়েছে বলেও মন্তব্য করেন আলোচকরা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।
পাচার হওয়া অর্থ উদ্ধার কার্যক্রমকে ভিন্ন খাতে প্রবাহিত করতে তার বিরুদ্ধে দুবাইয়ে বাড়ি কেনার বিষয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। নিজ দপ্তরে ঈদ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি জানান, যুক্তরাজ্যের সালমান এফ রহমান ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর জব্দ করা সম্পদ উদ্ধারে আইনগত ব্যবস্থা নেবে সরকার। বিচারিক প্রক্রিয়ায় প্রমাণ হলেই জব্দ করা সম্পদ দেশে ফেরানো সম্ভব বলেও জানান গভর্নর। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর তার মেয়ে মেহরিন সাবা মনসুরকে দুবাইয়ে ৪৫ কোটি টাকার ফ্ল্যাট কিনে দিয়েছেন এমন খবর নিয়ে বেশ কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনার ঝড়। ঈদ ছুটি শেষে প্রথম কার্যদিবসে নিজ কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন গভর্নর। জানান, দেশ থেকে পাচার হওয়া অর্থ উদ্ধার কার্যক্রমকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই ব্যক্তিগত আক্রমণ হচ্ছে। আমার ছেলে মেয়েরা কি করছে না করছে, অ্যাডাল্ট ছেলে মেয়ে তারা তাদের লাইফ নিয়ে থাকবে, বাড়ি কিনবে না গাড়ি কিনবে, কোন দেশে থাকবে, কোথায় বিয়ে করবে, সেটা তাদের ব্যাপার, এটা আমার কোনো ব্যাপার নয়। কাজেই এইখানে এই পুরো জিনিসটাই হচ্ছে অযাচিত চর্চা। এটা পুরোপুরিভাবে বানোয়ার তথ্যের উপর ভিত্তি করে করা এবং পার্সোনাল অ্যাটাক এবং ক্যারেক্টার অ্যাসাসিনেশন হচ্ছে এটার মূল উদ্দেশ্য। সাবেক মন্ত্রী এমপিদের বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে তিনি বলেন, এ নিয়ে আইনগত সিদ্ধান্ত নেবে সরকার। ইন্টারন্যাশনাল ল ফার্মগুলো খুবই উৎসাহী বাংলাদেশের সাথে কাজ করতে। তারা ইভেন প্রপোজালও নিয়ে আসছে, 50 থেকে 100 মিলিয়ন ডলার পর্যন্ত তারা বিনিয়োগ করতে রাজি আছে এই অ্যাসেট রিকভারিতে। তবে যুক্তরাজ্য ছাড়া অন্য দেশ থেকে সম্পদ ফেরতের তেমন কোনো তৎপরতা বা অগ্রগতি নেই বলেও জানান গভর্নর। আমরা অন্যান্য সব দেশের সাথে আলোচনা আছি, কিন্তু ইন্টেন্সিভ ডিসকাশনটা কিন্তু ইউকের সাথেই হচ্ছে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। চলতি বছরের মার্চ পর্যন্ত দেশে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩,৫৭,৬৫৫ কোটি টাকা, যা মোট ঋণের 20.53%। রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে। 2025 সালের 31 মার্চ পর্যন্ত শ্রেণীকৃত ঋণের মধ্যে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 4,20,334 কোটি টাকা। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ ছিল 3,05,073 কোটি টাকা, যা ছিল মোট বিতরণকৃত ঋণের 17.83%। অর্থাৎ 3 মাসের ব্যবধানে খেলাপি ঋণ 55,581 কোটি টাকা বেড়েছে। হার বেড়েছে 2.7%। দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে বর্তমানে 26.14 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এই তথ্য জানান। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী 15 জুন পর্যন্ত দেশের রিজার্ভের পরিমাণ 26,149.96 মিলিয়ন ডলার। আর আইএমএফ এর হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভ এখন 20,863.80 মিলিয়ন মার্কিন ডলার। তিনি আরও জানান, এর আগে চলতি মাসের 4 তারিখ পর্যন্ত দেশের মোট রিজার্ভের পরিমাণ ছিল 26,064.6 মিলিয়ন ডলার। ঈদ ছুটি শেষে খুলেছে সব অফিস আদালত। তবে প্রথম দিনে কাজের চাপ না থাকায় ঢিলে ঢালা সময় পার করেন কর্মকর্তা কর্মচারীরা। সচিবালয়ের নিজ নিজ দপ্তরে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন উপদেষ্টারা। এদিকে ব্যাংক বিমা প্রতিষ্ঠানেও ছিল না কাজের চাপ, তবে নিয়মিত কার্যক্রমে ছিল আইন আদালত। আরও জানাচ্ছেন তৌফিক মাহমুদ মুন্না। ঈদের টানা 10 দিন ছুটি শেষে ফের কর্মব্যস্ত নগরবাসী। সরকারি অফিস, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়েও। কর্মস্থলে ফিরে সহকর্মীদের সঙ্গে কোলাকুলি কুশল বিনিময় করেন কর্মকর্তা কর্মচারীরা। শুভেচ্ছা বিনিময় শেষে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন ও বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। বলেন, এবারের ঈদযাত্রা খুব একটা খারাপ হয়নি। আগে ছুটি ছিল মাত্র 2 দিন, এর ফলে থেকে 2 দিন প্রেশার, 2 দিনে একটা প্রেশার বিল্ড আপ হয়। আর হচ্ছে যে আমাদের এখানে ওই যে ফিটনেসবিহীন গাড়ি অনেক আছে, এগুলো অনেকগুলো বিকল হয়ে রাস্তা বন্ধ করে দেয়।
তো আমরা এই যে রমজানের কথা বিবেচনা করে এই ফিটনেস বিহীন গাড়ি এবং এই যে পুরনো গাড়ির বিরুদ্ধে করে না, কিন্তু এখন এটা পুরো দমে ব্যবস্থা নেওয়া হবে। আর মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এইচ মুর্শিদ জানান, নারী নির্যাতন দমনে দৃশ্যমান পদক্ষেপ নিচ্ছে সরকার। প্রতিটি ভায়োলেন্স যখন আমাদের নজরে আসছে, আমাদের অফিসাররা সেখানে যাচ্ছে, মেয়েটির দায়িত্ব নিচ্ছে এবং তার ট্রিটমেন্টের দায়িত্ব নিচ্ছি আমরা, এবং তার লিগ্যাল প্রসেসও আমরা মনিটর করছি, এবং তার রিহ্যাবিলিটেশনের কাজও চলছে। আর ঈদ শুভেচ্ছা বিনিময়কালে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার জানান, এবছর 91,36,700 পশু কুরবানি করা হয়েছে। গরু মানে ভালোই কোরবানি দিয়েছে, যদিও বড় গরু এবার বিক্রি হয়নি, তার মানে রাজনৈতিক গরু মানে কোরবানি হয়নি আর কি, সেটা ছিল। আর চামড়ার ব্যাপারটাও যেটা দেখলাম যে স্থানীয়ভাবেও ওরা ডিসিরা মানে প্রশাসন ভালোই চেষ্টা করেছেন ওটা ম্যানেজ করার জন্য। স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে ব্যাংক বিমা সহ আর্থিক প্রতিষ্ঠানেও, তবে প্রথম দিনে কাজের তেমন চাপ না থাকায় সহজে সেবা পেয়েছেন গ্রাহকরা। তারা টেলিফোন বিল, গ্যাস বিল, তারপরে আপনার ওয়াসা বিল এবং লেনদেন ভালোভাবে করতেছে এবং স্বাধীনভাবে, সুন্দরভাবে, সুন্দর পরিবেশে। এদিকে খুলছে সব আদালত, চলছে মামলা শুনানি সহ নিয়মিত সব কার্যক্রম। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টুর মৃত্যুতে রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয়েছে তা অপূরণীয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাজধানীর স্কয়ার হাসপাতালে মোস্তফা মহসিন মন্টুর মরদেহ দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বিকাল 5টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন মোস্তফা মহসিন মন্টু। বাদ এশা রাজধানীর এলিফ্যান্ট রোডের মসজিদে মনোয়ারায় তার প্রথম জানাজা অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ পরিবারের সদস্যরা। হাসান আল মাহমুদের রিপোর্ট। রোববার বাদ এশা মহান মুক্তিযুদ্ধে ঢাকা জেলা গেরিলা বাহিনীর প্রধান ও গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টুর প্রথম জানাজায় অংশ নেন রাজনৈতিক নেতৃবৃন্দ ও পরিবারের সদস্যরা। জানাজা শেষে কথা বলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তার চলে যাওয়া রাজনৈতিক অঙ্গনে শূন্যতা হিসেবে দেখছেন তারা। দেশ যখন গণতন্ত্র এবং বলতে পারেন আমাদের গণতান্ত্রিক অভিজাত একটা গুরুত্বপূর্ণ ক্রান্তি লগ্নে, তখন মোস্তফা মহসিন মন্টুকে হারানোর যে শূন্যতা, সেটা কোনোভাবেই সহজে পূরণ হবার নয়। আমরা আজকে বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিকে শুধু হারিয়েছি ব্যাপারটি এমন নয়, বরং বর্তমানে আমাদের দেশে মুক্তিযুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ যে সংগঠক কয়েকজন আমাদের মাঝে রয়েছেন, তাদের মধ্যে অন্যতম একজনকে আমরা হারিয়েছি। এর আগে সন্ধ্যায় হাসপাতালে মরদেহ দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নীতির প্রশ্নে কোনোদিনই আপোষ করেননি মোস্তফা মহসিন মন্টু। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি নীতির প্রশ্নে কোনো আপোষ করেননি। গণতন্ত্রে অটল বিশ্বাসী একজন মানুষ, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী একজন রাজনৈতিক নেতা, যাকে সত্যিকার অর্থেই আমরা একজন বিশিষ্ট দেশপ্রেমিক রাজনৈতিক নেতাকে হারালাম। শুধু মুক্তিযুদ্ধই নয়, বরং 70-এর দশক জুড়েই স্বাধীনতা সংগ্রামে সক্রিয় অংশ নিয়েছেন তিনি। স্বাধীনতা পরবর্তী সব গণতান্ত্রিক সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেন এই মুক্তিযোদ্ধা। একজন সত্যিকার অর্থেই একজন মুক্তিযোদ্ধা। সোমবার সকালে কেরানীগঞ্জে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তৃতীয় জানাজা শেষে সবার শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হবে জাতীয় শহীদ মিনারে। রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোস্তফা মহসিন মন্টু। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সর্বোচ্চ আদালতের রায় ও নির্বাচন কমিশনের গ্যাজেট অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণে বাধা দিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় আইনি জটিলতা তৈরি করছে বলে অভিযোগ করেছেন ইশরাক হোসেন। প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, ডিএসসিসিতে জরুরি সেবা চলমান থাকলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে অন্য সব কার্যক্রম। সাইফুল রিপনের প্রতিবেদন।
পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনের শপথ নেয়ার ব্যবস্থা গ্রহণের দাবিতে রোববার সকাল থেকে নগর ভবনে ফের শুরু হয় অবস্থান কর্মসূচি। বেলা 11টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে আসেন আদালতের রায়ে ঘোষিত মেয়র ইশরাক হোসেন। ইশরাক হোসেনের শপথ গ্রহণে বাধা দিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় আদালত অবমাননা করছে বলে অভিযোগ করেন আন্দোলন মঞ্চ ঢাকাবাসীর সমন্বয়ক মশিউর রহমান। জনগণের সাথে প্রতারণা করার জন্য এবং শপথ ভঙ্গ করার জন্য আমি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অবাঞ্ছিত ঘোষণা করছি এবং তার পদত্যাগ দাবি করছি। মেয়র হিসেবে দায়িত্ব নেওয়া ঠেকাতে সরকার পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী শপথ গ্রহণে বাধা দিতে নানা অজুহাত খুঁজছে অভিযোগ করে ইশরাক হোসেন এ সময় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ দাবি করেন। আমি যে রায়টি পেয়েছি সেই রায়ের মাধ্যমে প্রমাণিত হয় যে নির্বাচনটি হয়েছিল, যে ফলাফলটি হয়েছিল সেটি ছিল অবৈধ এবং সেটিকে পরিবর্তন করার মাধ্যমে এটাই প্রমাণ হয়ে যাবে, একটা দালিলিক প্রমাণ থেকে যাবে যে হাসিনার আমলে অবৈধভাবে নির্বাচনকে চুরি করে ডাকাতি করে অবৈধভাবে ফলাফল ঘোষণা করা হতো। অতএব তারা যে আজকে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানকে বাধাগ্রস্ত করার মাধ্যমে এই রায়ের কার্যকর করাকে যে ব্যাহত করছে, প্রকান্তরে তারা কিন্তু ওই অবৈধ তাপস এবং অবৈধ নির্বাচনকেই তারা বৈধতা দিচ্ছে। শপথ গ্রহণের ব্যবস্থা না করা পর্যন্ত নগরবাসীর জরুরি সেবা ব্যতীত অন্য সব কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন ইশরাক হোসেন। আমার জন্যও এটা কষ্টকর যে আমি জনগণের জন্য দুর্ভোগের সৃষ্টি আমার করতে হচ্ছে, কিন্তু এটার একটা কারণ রয়েছে এবং সেই কারণটা হলো যে আমরা যদি এখান থেকে পেছনে ফিরে যাই তাহলে পরে একটা গণতন্ত্রের জন্য একটা আঘাত হিসেবে উদাহরণ সৃষ্টি হবে, যেটা আমরা কোনোভাবেই আমরা হতে দিতে পারি না। দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে সেই সেবাগুলোকে আমাদের তত্ত্বাবধানে চালু করা হবে, কিন্তু এর বাইরে অন্য কোনো বিভাগ বা অন্য কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য যারা এখানে আছেন তারা অফিস করতে পারবে না। এনসিপির একটি বিপদগামী অংশ নির্বাচন কমিশনকে প্রভাবিত করে খারাপ নজির তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন ইশরাক হোসেন। তারা নির্বাচন কমিশনকেও বাইরে থেকে অবৈধভাবে প্রভাবিত করছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। মেহেরপুরের একটি বৃদ্ধাশ্রমে চোখে মুখে হতাশা আর ছেলে মেয়ে স্বজনদের প্রতীক্ষায় দিন কাটছে 25 বৃদ্ধের। চাকরিজীবী সন্তানরা বৃদ্ধ মা বাবাকে সময় দিতে না পেরে অবশেষে রেখে গেছেন বৃদ্ধাশ্রমে। কবে সন্তানরা দেখতে আসবে সেটাও জানেন না বৃদ্ধ মা বাবা। বাবা দিবসের সন্তানকে দেখতে চাওয়ার এক রাশ আকুতির কথা জানান বৃদ্ধাশ্রমে থাকা বাবারা। মেহেরপুর থেকে আক্তারুজ্জামানের পাঠানোর প্রতিবেদন জানাচ্ছেন টুম্পা আফরোজ। কষ্টের মাঝেও পরম মমতায় ঘর বাঁধেন যে বাবা মা, একসময় সন্তানের কারণে তাদেরই আপন নিবাস ছেড়ে যেতে হয়। নিজ ঘরে তখন তারা হয়ে ওঠেন পরবাসী। যে বয়সে নাতি নাতনি আর আপনজনদের সঙ্গে হেসে খেলে সময় কাটানোর কথা, সে বয়সটাই তাদের কাটে বৃদ্ধাশ্রমের ছোট্ট কামরার বিছানায়। ঝাপসা চোখে আপনজনদের কথা ভেবে ভেবেই সময় কাটে তাদের। মেহেরপুর মুজিবনগরের এই বৃদ্ধাশ্রমের অনেক বাবার গল্পই এমন। জীবনের শেষ প্রান্তে এসে এমন বাস্তবতার মুখোমুখি হতে হবে কোনোদিন ভাবতেও পারেনি বয়সের ভারে নুয়ে পড়া এই মানুষগুলো। মুজিবনগরের বল্লভপুরের এই বৃদ্ধাশ্রমে জায়গা হয়েছে 25 বৃদ্ধের, যাদের থেকেও নেই আপনজন। বার্ধক্যের ভারে কর্মক্ষমতা হারিয়েছেন অনেক আগেই। নাতি নাতনির সাথে আপনার কি কি করতে মন চায়? খেলাধুলা করতে মন চায়, কিন্তু কেমনে করবো? তারা পড়াশোনা করে, ওদের সাথে একটু সময় কাটাতে ইচ্ছা করে। রাতে ধরে হাঁটলাম, এখানে গেলাম ওখানে গেলাম। কোনো একদিন হঠাৎ বৃদ্ধাশ্রমে এসে বাবাকে সারপ্রাইজ দেবে ফ্রান্স প্রবাসী মেয়ে লিপি হালদার। অনেক আকুতি করলেও সে নির্দিষ্ট সময় বলে না, আর সে প্রত্যাশাতেই বৃদ্ধাশ্রমে দিন কাটছে 86 বছর বয়সী উচ্চশিক্ষিত বাবা রবার্ট রঞ্জিত হালদারের। কখনো বলে না, ও সারপ্রাইজ বেশি দেবে, কিছু বলবে না, বলবে না। কত বছর দেখা হয়নি মেয়ের সাথে? মেয়ের আবার
ওর পরে আমি কথা বলি, মেয়ে কথা বলে, আমি মেয়ে জায়গা জিজ্ঞেস করে আমি সেটার উত্তর দিই। আর 90 বছর বয়সী অ্যাডমিন মণিময় সর্দারের খুব মন চায় নাতি নাতনিদের সাথে ফুটবল খেলে আর খুনসুটি করে সময় কাটাতে, কিন্তু সেই ভাগ্য হয়ে ওঠেনি তার। কানাডা প্রবাসী ছেলে তার সন্তানদের বৃদ্ধ দাদুর কাছে আসতে দেন না। আশ্রমে থাকা এসব বৃদ্ধরা নানা শারীরিক জটিলতায় ভুগছেন, তারপরও বৃদ্ধাশ্রমে নিঃসঙ্গ জীবনযাপন করতে হচ্ছে তাদের। স্নান করানো, খাওয়ানো, সবকিছু দেখায়, এমনকি তারা পেশাব পায়খানা করে সেটাও তাদের অনেক সময় উঠতে পারে না। অনেকে তাদের জন্য আমাদের মেয়েরা আছে, ছোট মেয়েরা আছে, তারা ট্রেনার মেয়ে, ওরাই সবকিছু দেখাশোনা করে। পরিবারের কষ্ট ভোলাতে তাদের সঙ্গে গল্পগুজব করে সব ধরনের সেবা দিয়ে যাচ্ছেন এই আশ্রমের সেবিকারা। পরিবার থেকে বিচ্ছিন্নতায় তারা এখানে আসছে, এদেরকে আমরা নিজের মা বাবার মতো আমরা দেখি এবং সেবা দিই। এখানে সেবা যত্ন হয় তাই নিয়ে আসছে, তারপরে আমরা ওদের নাতনিদের মতন, ওদের ছেলে মেয়েদের মতন তাদেরকে সেবা করি। জীবনের শেষ সময়টায় পরিবারের সঙ্গে হাসি খুশি ভাবে কাটানোর স্বপ্ন পূরণ হবে বাবা দিবসে, এমন প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ রাত।